আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি ইমাম হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। পর্তুগালে রেসিডেন্স রিনিউয়ালে জট, অভিবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিল ইমিগ্রেশন সংস্থা। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় এখনো চলছে স্বাধীনতা দিবসের আলোচনা ও ঈদ পুনর্মিলনী, উৎসব আমেজে প্রবাসীরা। এবং জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর, সরকার এখন ভর্তুকি দিলেও একটা সময় চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পর্তুগালে রিনিউয়াল সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইমিগ্রেশন সংস্থা AIMA, যা বর্তমানে অপেক্ষমান হাজার অভিবাসীর জন্য বড় স্বস্তির খবর। AIMA জানিয়েছে অনেক আবেদন এখনো প্রক্রিয়াধীন থাকায় এর সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন করে ইস্যু করা সার্টিফিকেট 60 দিনের জন্য কার্যকর থাকবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি বারবার নবায়ন করা যাবে। সংস্থাটি আরও জানায়, আবেদনকারীদের সময়সীমা সার্টিফিকেটের একটি প্রিন্টেড কপি সঙ্গে রাখতে হবে। যাদের আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভাল সার্টিফিকেট ব্যবহার করতে হবে, যা রেসিডেন্সি পারমিটের সমতুল্য বৈধতা বহন করে। এছাড়া যেসব ডকুমেন্ট 30 জুনের পরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে রিনিউয়ালের আবেদন করা হয়েছে, সেসব সার্টিফিকেট QR কোডের মাধ্যমে ডাউনলোড করা যাবে। যুক্তরাজ্যের স্কানথর্পে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কানথর্প প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা নজরুল ইসলাম। নোমান চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের নেতা আবুল কাশেম খান ও নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন তারেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফখরুল হোসেন, বাংলাদেশ ওয়েল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শফিউল ইসলাম ফয়সল, হল কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাতাসিন আলী মুক্তাদির, সেইফ বাংলাদেশের আহ্বায়ক মুখলেসুর রহমান, সুলতান খান, মুশফিক, শাহজাহান চৌধুরী, মাহমুদ হুসাইন ও মুস্তাক চৌধুরী সহ আরো অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইলফোর্ড লাইব্রেরিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী যুক্তরাজ্য শাখা। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পপিকর এবং ফারজানা ইসলাম মাধবীর পরিচালনায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মুস্তফা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট তারকা শম্পা রেজা। এ সময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। এবার বাংলাদেশের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে উভয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে 2টি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একটি ছবিতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, এবং অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। LGRD মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আমরা সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে।
হিংসার উদ্রেক করে, একটি শব্দ যেটাকে আমরা হেট বলি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। আমাদের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এটা আরো বেশি করে সৃষ্টি করা উচিত। ৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে কর্মসূচি শুরু হবে। মন্ত্রী বলেন, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে। আগামী ৩ মে থেকে অবশিষ্ট সব জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে। তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারের টিকাদান নিয়ে অবহেলার কারণেই হামের এমন প্রকোপ। 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরোদমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব। জ্বালানি সংকটের প্রভাবে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সরকার এখনো পর্যন্ত বিভিন্নভাবে ভর্তুকি দিলেও একটা সময় এ চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে। রোববার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকটে সব ধরনের বিষয়ে প্রভাব পড়ছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পড়বে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মায়ের মৃত্যুর পর বাবা করেছেন দ্বিতীয় বিয়ে। এরপর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ছোট ছেলে ইয়াসিনের ঠাঁই হয়েছিল রাস্তার ধুলোবালিতে। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সে বয়সে অযত্ন আর অবহেলায় দিন কাটছিল শিশু ইয়াসিনের। তবে জীবন যাকে ফিরিয়ে দিয়েছিল, মানবতা তাকে ঠিকই আপন করে নিয়েছে। অনন্ত হাসান মাসুদের প্রতিবেদনে বিস্তারিত। আমার কেউ নেই, আমি একা। আমি কেন জন্মেছি? আমার ভবিষ্যৎ কি? আমি কতকাল এভাবে বাঁচতে পারবো? মা, তুমি কেন চলে গেলে? আমি যে আজ বড়ই একা। জীবন কখনো কখনো এমন গল্প লিখে যা শুনলে বুকটা হাহাকার করে ওঠে। মায়ের মৃত্যু, এরপর বাবার নতুন সংসার, আর তারপর এক শিশুর ঠাঁই রাস্তার ধুলোবালিতে। গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার ছোট শিশু ইয়াসিনের জীবন যেন ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সে বয়সে তাকে লড়তে হয়েছে অবহেলা আর অনিশ্চয়তার সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি জীবন কি কেবলই অন্ধকারে হারিয়ে যাওয়ার কথা ছিল? মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়ের পর নতুন সংসারে জায়গা হয়নি ইয়াসিনের। কিছুদিন ফুফুর কাছে আশ্রয় পেলেও স্থায়ী কোনো ঠিকানা জোটেনি। একসময় তাকে দেখা যায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, একটি অসহায় ভবঘুরে শিশু হিসেবে। না ছিল নিরাপত্তা, না ছিল কোনো স্বপ্ন। কিন্তু ঠিক তখনই ভাগ্যের মোড় ঘুরে যায়। রাস্তার পাশে পড়ে থাকা সেই ছোট ছেলেটিকে দেখে গিয়ে আসেন এক মানবিক মানুষ, হাফেজ মুস্তাফিজুর রহমান। আমার আম্মু মারা গেছে, তারপরে আব্বু একটা বিয়ে করছে, তারপরে আমার ফুফুর কাছে রাইখা দিয়েছিল। তারপরে হুজুরে আমার এই না লালন পালন করে আমার পড়ালেখা করাইতেছে, 3 বেলা খাওয়াইতেছে। আমার সব বন্ধুদের মা বাবা অগরে নিতে আসে, তখন আমারও খারাপ লাগে। আমার হুজুর নিয়ে আইছে, আমি পড়ালেখা কইরা বড় একটা হাফেজ হব। তিনি শুধু ইয়াসিনকে রাস্তা থেকে তুলে আনেননি, তাকে দিয়েছে নিজের সন্তানের মর্যাদা। গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসায় এখন ইয়াসিনের নতুন জীবন। পড়াশোনা, নিয়ম শৃঙ্খলা আর ভালোবাসার এক নিরাপদ আশ্রয়ে বেড়ে উঠছে সে। মুহতামিম মুস্তাফিজুর রহমান তার কাছে এখন শুধু একজন শিক্ষক নন,
তিনি বাবা মায়ের ছায়া, স্বপ্নের পথ প্রদর্শক। নিজের সন্তানের মতোই আদর যত্ন দিয়ে গড়ে তুলছেন ইয়াসিনকে। ইয়াসিনের মধ্যে মা এবং বাবার অনেক সময় দেখি জানালায় হাত দিয়ে একটু তাকাই থাকে। তখন তো বুঝি যে সে কেন তাকাচ্ছে। তখন আমার এই প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্টদের বাবা আসে, মা আসে, সন্তানকে নিয়ে যায়, ও তাকায় থাকে। তখন দেখি যে বাবার অভাব তার ভিতরে কাজ করে, মায়ের অভাবটা তার ভিতরে কাজ করে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করি এবং বলি, আমি যতদিন আছি আমি তোমাকে তোমার পিতার মতো শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে যাব। তোমার মায়ের যেটা ভালোবাসা, তোমার বাবার যেটা ভালোবাসা, সেটা আমি আমার জীবন থাকা অবস্থায় চেষ্টা করব তোমাকে সেই ভালোবাসাটুকুন দেওয়ার। যে পিতার যে অভাব, মাতার যে অভাব, সেই পিতা মাতার অভাবটা আমি তাকে বুঝতে দেই নাই। আমি সম্পূর্ণ তার দায়িত্ব গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যতদিন আমাকে রাখছে আমি ওকে যথাযথভাবে আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে যেন ওকে হক্কানি একজন হাফেজ মাওলানা হিসাবে আমি তৈরি করতে পারি, এই দোয়া সবসময় আল্লাহ তাআলার কাছে আমি করি। তবুও কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। সহপাঠীদের বাবা মা যখন তাদের দেখতে আসেন তখন নিঃশব্দে সরে যায় ইয়াসিন। জানালার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, হয়তো খোঁজে তার হারিয়ে যাওয়া আপনজনদের। এই গল্প শুধু একটি শিশুর নয়, এটি মানবতার গল্প, যেখানে একজন মানুষের সহানুভূতি বদলে দিতে পারে আরেকটি জীবনের ভবিষ্যৎ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। সিলেটের রাজপথে ফুল বিক্রি করা সেই ছোট্ট ফুলকুমারী ফাইজাকে এখন আর জীবিকার প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে তার জীবনের মোড় ঘুরেছে। সিলেটের বিশিষ্ট সমাজসেবক এবং ফাহিম আল চৌধুরীর ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী ফাইজাকে দত্তক নেয়ার মতোই করে তার যাবতীয় লালন পালন ও ভবিষ্যতের পূর্ণ দায়ভার গ্রহণ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আহমেদ। ঘর বানিয়ে দিবে তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। ভাইজা তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। সিলেটের রাজপথে ফুল বিক্রি করা সেই ছোট্ট ফুলকুমারী ফাইজাকে এখন আর জীবিকার প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে তার জীবনের মোড় ঘুরেছে। সিলেটের বিশিষ্ট সমাজসেবক এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী ফাইজাকে দত্তক নেয়ার মতো করেই তার যাবতীয় লালন পালন ও ভবিষ্যতের পূর্ণ দায়ভার গ্রহণ করেছেন। সম্প্রতি এই মানবিক উদ্যোগের কথা জানান সিলেটের পুলিশ কমিশনার। ফাইজার আবাসন, উন্নত জীবনযাপন এবং পড়াশোনার সমস্ত খরচ এখন থেকে ফাহিম আল চৌধুরীর ট্রাস্ট বহন করবে। ফাইজা বড় হয়ে কি হতে চায় জানতে চাইলে সে লাজুক হেসে জানায় সে আকাশে বিমান উড়াতে চায়। তার এই স্বপ্ন পূরণে ট্রাস্টের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। লেখাপড়ার সুযোগ দিবে, তুমি খুশি নি? ঘর বানিয়ে দিবে তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। খুশি নি? ধন্যবাদ জানাও তাকে। ধন্যবাদ। হাসি দাও। ফাহিম আল চৌধুরীর জন্য একটা হাসি হবে। ভাইজা তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। কতটুকু খুশি তুমি? হাত দিয়ে দেখাও কতটুকু খুশি। হাত দিয়ে দেখাও। আজকে মানবতার একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। আপনারা জানেন যে এই পথ শিশুটি ফাইজা আক্তার মাইশা রাস্তাঘাটে ফুল বিক্রি করত। 8 বছর বয়স, তার মা নেই। 4 বছর আগে মা মারা গিয়েছে। বাবা বিয়ে করেছে। এই বাচ্চা আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, নানির সাথে থাকে এবং জীবিকার তাগিদে সে রাস্তাঘাটে ফুল বিক্রয় করে। দুই একটি মিডিয়ার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এবং দেশবাসী জেনেছে। জানার সাথে সাথে আজকে সন্ধ্যার দিকে এই সিলেটেরই এক বিশিষ্ট ভদ্রলোক উনি আমাকে ফোন করে বলেছে যে এই বাচ্চাটার আমি দায়িত্ব নিতে চাই, আপনি তাকে একটু খুঁজে বের করেন। তো আমরা খোঁজাখুঁজি করে তাকে পেয়েছি, এই চৌহাট্টাতেই পেয়েছি। উনি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান। উনি তার লেখাপড়া সহ, তার অ্যাকোমোডেশন সহ তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন।
ফাইজার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েছিলেন তার মা। শেষে তার মাও মারা যান। পরিস্থিতির চাপে ছোট্ট ফাইজা হাতে ফুল তুলে নিয়েছিল। এই ঘটনায় আবেগ আপ্লুত হয়ে ফাইজার নানি বলেন, আমাদের জীবন বদলে গেছে, আজ অনেক আনন্দ লাগছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে ফাইজাকে বিদায় জানানো হয় তার পুরনো সেই সংগ্রামী জীবন থেকে। প্রতীকী হিসেবে শেষবারের মতো সে একটি ফুল তুলে দেয় অতিথিদের হাতে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফাইজার মতো শত শত বাচ্চা রাস্তায় শ্রম দিচ্ছে। ফাহিম আল চৌধুরীর মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তবে দেশ থেকে শিশু শ্রম নির্মূল করা সম্ভব। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার বলছেন, সুন্দর দেখে ফাইজার জীবন বদলালো। রাস্তাঘাটে পড়ে থাকা এমন বহু অসুন্দর ফাইজার দিকে কেউ ফিরেও দেখে না, তাদের জীবন কাটে অবহেলায়। এই ধরনের যে কোনো মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। রাস্তাঘাটে এরকম আরো অনেক পথ শিশু আছে, তারা যেন অকালে সে একটা ফুলের মধ্যে যে ফুল বিক্রি করে, অনেকেই এরকম মন্তব্য করেছেন। আর সত্যি তার হাসিটাও দেখেন খুব চমৎকার, মানে নিষ্পাপ একটা হাসি। এরকম পথ শিশু যেন রাস্তাঘাটে অকালে ঝরে না যায়, তাদের সুন্দর একটা জীবন, সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়ার জন্য এরকম বিত্তবানরা, মহানুভব যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন, আমাদের এই সমাজটা আরো সহজ হয়, আরো সুন্দর হয়। সে যাই হোক, সিলেটের এই ঘটনা আবারও প্রমাণ করলো সঠিক প্রচার এবং বিত্তবানদের সদিচ্ছা একটি অন্ধকার জীবনকে আলোর পথে নিয়ে আসতে পারে। ফাইজার হাতে এখন আর হাতুড়ি বা ফুলের বোঝা নয়, বরং ভালো কিছু হওয়ার স্বপ্ন ডানা মেলবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের পর আরো যা থাকছে। দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে জিম্মি যশোরের এক যুবক। স্বামীর মুক্তি চেয়ে থানায় অভিযোগ দিয়েও পাচ্ছেন না প্রতিকার। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আবার যাই। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশি জিম্মি যশোরের এক যুবক। স্বামীর মুক্তি চেয়ে থানায় অভিযোগ দিয়েও পাচ্ছেন না প্রতিকার। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় পালিত হয়েছে স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভির 18তম প্রতিষ্ঠাবার্ষিকী। জেদ্দা প্রতিনিধি শামীম আহমেদ জানান, জেদ্দার স্থানীয় একটি মিলনায়তনে এই আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় স্থানীয় কূটনৈতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিরা। বিশিষ্ট রাজনীতিবিদ মঈন চৌধুরীর সভাপতিত্বে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। দেশ টিভির সৌদি আরবের প্রতিনিধি রফিক চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মফিজুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আব্দুল্লাহ মোহাম্মদ নাসের ও ডক্টর ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাইম, আতাউর রহমান মুকুল, ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ নূর, সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইদ্রিস, সাংবাদিক MY আলাউদ্দিন, সোহেল রানা ও হানিস সরকার উজ্জ্বল সহ অনেকে। দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে জিম্মি হয়ে পড়েছেন যশোরের অভয়নগরের এক ব্যক্তি। গোস্তামির নামের ওই ব্যক্তিকে কাতারে আটকে রেখে তাকে দিয়ে কাজ করিয়ে পুরো উপার্জন হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুক্তভোগীর স্ত্রী তার স্বামীর মুক্তি চেয়ে থানায় অভিযোগ দেয়া সহ বিভিন্ন মহলে ধর্ণা দিলেও মিলছে না প্রতিকার। যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ধার দেনা করে ও ভিটেমাটি জমি বিক্রি করে 2 বছর আগে কাতারে পাড়ি জমিয়েছিলেন যশোরের অভয়নগর উপজেলার দুর্গাপুর গ্রামের গোস্তাগির সর্দার। প্রথম 4 মাস একটি কোম্পানিতে কাজ করে বাড়িতে ঠিকঠাক মতো টাকা পাঠিয়েছিলেন।
এরপর আর টাকা না পাঠানোই ও কোনো যোগাযোগ না করাই উদ্বিগ্ন হয়ে পড়ে তার পরিবার। বিশ্বস্ত মাধ্যমে খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন দালাল চক্র তাকে জিম্মি করে তার উপার্জিত সব টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে কাটছে 1 বছর 8 মাস। বিদেশে গিয়ে সুখের পরিবর্তে গোস্তগিরের অসহায় পরিবারে নেমে এসেছে অভাব অনটন। প্রতিবেশী আর স্বজনদের করুণায় কোনো প্রকারে খেয়ে না খেয়ে মানবেতর জীবন কাটছে প্রবাসে বন্দি গোস্তাগিরের স্ত্রী আর কলেজ পড়ুয়া কন্যার। তার উপর বিদেশ যাওয়ার খরচ বাবদ বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে নেওয়া টাকার জন্য এনজিওগুলো প্রতিনিয়ত চাপ দিচ্ছে। অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন অসহায় স্ত্রী শাহিদা বেগম ও কন্যা সুরাইয়া আক্তার। আমার স্বামীকে 2 বছর আগে কাতার পাঠাইছি। প্রথম 4 মাস টাকা দিয়েছে ঠিকঠাক, পরে আর টাকা দেয় না। তাকে পরে জানতে পারি যে তারা জিম্মি করে রাখেছে, যে টাকা ইনকাম করে কাজ করায় কিন্তু টাকা দেয় না। সেভাবে সে বন্দি অবস্থায় আছে। আমার একটু জমি ছিল, তা বিক্রি করেছি, এনজিওতে টাকা পয়সা নিয়ে আমি পাঠাইছি। এইসব এনজিওর লোকেরা এসে সারাক্ষণ আমার বাড়ি টিকতে দেয় না। আমি বাড়ি থাকতেই পারি না, আমি বাড়ি ছেড়েই বেশিরভাগ থাকি। পরিবারের করুণ পরিস্থিতির কথা জানিয়ে বাবাকে জিম্মিদশা থেকে মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন গোস্তাগিরের বড় মেয়ে। সুখের জন্য ভালো একটু কিছু আসার জন্য আব্বুরে আমরা বাইরে পাঠাইছিলাম, কিন্তু সেইখানে পাঠানোর পরে তিনি একটা চক্রের হাতে পড়ে যাওয়াতে আমাদের তো ফ্যামিলিটা এখন নষ্টের পথে। প্রতিবেশীরা জানান বড় অসহায় হয়ে পড়েছে গোস্তাগিরের স্ত্রী কন্যা। এনজিও লোনের সাক্ষী হওয়ায় তাদেরকে চাপ দেয়া হচ্ছে প্রতিনিয়ত। যারা পয়সা পাবে তারা যে বাড়ি হামলা দিচ্ছে, পলায় তাদের থাকতে আছে কি ঘরের তারা মাথা দিয়ে যে রাত্রে সময় ঘুমাবে, সে ঘুমানোর মতন তাদের পরিবেশ এখন নাই। তারা অনেক টাকা ঋণী। এখন সেই কিস্তি আমি চালাচ্ছি, না চালায় করবো কি? কিস্তি চালার তো আমার ছাড়তেছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোস্তাগিরের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনাব গোস্তাগিরের এই দুরবস্থার কথা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের ব্যবস্থা নেব এবং একই সাথে উপজেলা প্রশাসন অভয়নগর জনাব গোস্তাগিরের পরিবারের জন্য তা কাজ করবে। এদিকে কাতারে গোস্তাগিরকে বন্দি করে রাখা প্রতারক চক্রের সদস্য যশোরের কচুয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে মনিরুল মোল্লা, একই গ্রামের নীলগঞ্জ তাঁতিপাড়ার মুমতাজ মোল্লার ছেলে এনামুল, তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলে সিয়ামের বিরুদ্ধে যশোরের কেতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করলেও অজ্ঞাত কারণে অভিযোগটি আলোর মুখ দেখেনি। ওমর ফারুক, বাংলা টিভি নিউজ ডেস্ক। সৌদি আরবের রিয়াদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে ৭১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, দেশটির হোটেল ডি প্যালেসে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন। এ সময় আরও বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরায়েজি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পর্তুগালের রেসিডেন্ট রিনিউয়ালে জট, অভিবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিল ইমিগ্রেশন সংস্থা। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় এখনো চলছে স্বাধীনতা দিবসের আলোচনা ও ঈদ পুনর্মিলনী, উৎসব আমেজে প্রবাসীরা। জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর, সরকার এখন ভর্তুকি দিলেও একটা সময় চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে। এবং দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে জিম্মি যশোরের এক যুবক, স্বামীর মুক্তি চেয়ে থানায় অভিযোগ দিয়েও পাচ্ছে না প্রতিকার। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।